কোডটা দিয়ে দিলাম। স্যার এটা সবাই বলে অনেক কঠিন। হ্যাঁ কঠিন, একটু সময় নিয়ে পড়লে আর কঠিন থাকবে না। হ্যাঁ এই জন্য আগে শুরু করলাম। দেখো আমরা প্রথমে যোগ আসনের সূচনা করতে চাচ্ছি, আমি বাংলায় বলবো। হ্যাঁ আচ্ছা স্যার। যোগ আসনের সূচনা করতে চাচ্ছি আমরা। তাহলে প্রথমে আমাদের যোগ আসন কি জানতে হবে, তারপরে জানতে হবে যে কার্বন কেন অনন্য, ইউনিক, আলাদা, সবার থেকে আলাদা। তারপরে আমরা যোগ আসন যোগ যে আছে সেই যোগগুলোর আমরা শ্রেণী বিভাগটা দেখব। যোগের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে। তারপরে আমরা যে জিনিসটা দেখব যে এদের যোগের যে তোমার ভৌত ধর্মাবলী আছে সেগুলো কিভাবে প্রভাব ফেলে, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে শিখব। প্রথমে আমরা শিখব যে যোগ রসায়ন কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আসি যে জৈব রসায়ন। তাহলে আমরা সহজ করে বলতে পারি যে জৈব রসায়ন হলো লিভিং অর্গানিজমস, অর্থাৎ জীবন্ত কোষ বলতে পারো, জীবন্ত অর্গান মানে অঙ্গ, কেমিস্ট্রি অফ দ্য কম্পাউন্ডস প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজম, অর্থাৎ এমন সব যৌগ যেখানে জীবন্ত কোনো কোষ আছে, জীবন্ত কোনো অঙ্গ আছে, এরকম কিছু হলে তাকে আমরা বলবো জৈব রসায়ন। বুঝতে পারছো তো না? জি স্যার। আচ্ছা এরা অবশ্যই তোমার কার্বন ধারণ করবে, কার্বন থাকবে, সবগুলোতে কার্বন থাকবে। কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হবে না, কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হবে না। বুঝতে পেরেছ? এমন কোনো জৈব যৌগ নাই যেখানে কার্বন থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে জৈব রসায়ন মানে হলো কার্বনের রসায়ন। জৈব রসায়ন হলো কার্বনের রসায়ন। এখন আমরা এই জৈব রসায়নগুলো কোথা থেকে পাই, তার সবচেয়ে বড় উৎস হলো প্রাকৃতিক উৎস, ন্যাচারাল সোর্সেস। প্রাকৃতিক উৎসের মধ্যে কি কি আছে দেখো, জীবন্ত কিছু, লিভিং থিংস, জীবন্ত কিছু হতে পারে কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাট, ভিটামিন, অ্যান্টিবায়োটিক্স, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আছে। এগুলোর বাংলা কিন্তু এটাই হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের আলাদা কোনো বাংলা নাই, ওইভাবে আমরা বলি না। প্রোটিন, ফ্যাট, চর্বি বলতে পারি। ভিটামিনের আর কোনো আমরা বাংলা এখন করি না। অ্যান্টিবায়োটিকের বাংলা তো আর আমরা করি না। এই সমস্ত এগুলোই বাংলা হিসাবে থাকে। আচ্ছা এখানে আমরা দেখো ওষুধপত্র থেকে শুরু করে আপেল দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে, বা তেল দেখতে পাচ্ছি, এই সমস্ত জিনিস আছে। এর মধ্যে সব আছে হলো কার্বনের। এগুলো হলো সব প্রাকৃতিক উৎস কার্বনের। A variety of organic product obtained from living things, জীবন্ত কিছুর মধ্যে এই সমস্ত তোমার ইয়াগুলো আছে। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে আমরা আরো দেখি, দেখো অবিশুদ্ধ তেল, ক্রুড অয়েল আর কোল বা আলকাতরা বা কয়লা বলতে পারো, এগুলো হলো তোমার যৌগের উৎস। আমরা যখন এই ক্রুড অয়েলকে বা কোলকে যখন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি, হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, এটাকে বলে ধ্বংসাত্মক পাতন, অর্থাৎ হলো অংশপাতন, ফ্র্যাকশনাল অংশপাতন, আর ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন আংশিক পাতন। আমরা যখন ক্রুড অয়েলকে মানে অবিশুদ্ধ তেলকে বা কোলকে যখন আমরা অংশপাতন করি বা তোমার ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করি, ধ্বংসাত্মক পাতন করি, তখন আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো পেয়ে থাকি। অ্যালকেন, অ্যালকিন, আমি এসটা উচ্চারণ করছি না বাংলার কারণে, আমরা এগুলো বাংলায় কিন্তু অ্যালকেন বলবো, অ্যালকেন্স না। ইংরেজিতে অ্যালকেন্স বলবে কিন্তু বাংলায় অ্যালকেন বলবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বাংলায় তো আর এস টেস কিছু হয় না। বুঝতে পেরেছ?
জি স্যার। তাহলে আমরা অ্যালকেন পাবো, অ্যালকিন পাবো, অ্যালকাইন পাবো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পাবো। এটা হলো প্রাকৃতিক উৎস। তেলগুলো তো আমরা এই যে খনিজে পাই মাটির তলে। এখানেও আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি, আগের ছবিটা। তাহলে আমরা বলছি যে এই যে জৈব রসায়ন সায়েন্স হিসাবে আস্তে আস্তে যে উন্নত হলো, ডেভেলপমেন্ট অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যাজ এ সায়েন্স ইন দ্য পাস্ট। অতীতে কি ছিল? অতীতে আমরা এই কেমিস্ট্রিকে ভাগ করেছি হলো, একটা হলো যৌগ, যেগুলো যেগুলো তোমার কোনো জীবন্ত প্রাণী থেকে পাওয়া গেছে, জীবন্ত প্রাণী থেকে পাওয়া গেলে সেগুলোকে যৌগ বলা হয়েছে। আর একটা হলো ইনঅর্গানিক কম্পাউন্ডস, যেগুলো মানে মৃত, মানে মৃত বলা যাবে না, জীবন্ত ছাড়া মানে নির্জীব বা জড় পদার্থ থেকে পাওয়া গেছে, সেগুলোকে বলা হয়েছিল ইনঅর্গানিক কম্পাউন্ডস, মানে হলো অজৈব পদার্থ। এটা হলো জৈব পদার্থ, অজৈব পদার্থ, জৈব যৌগ, অজৈব যৌগ। এটা হলো জীবন্ত কোনো প্রাণী থেকে, উদ্ভিদ থেকে পাওয়া গেছে। আর এটা হলো জড় পদার্থ থেকে। বুঝতে পারছো? চলে জি স্যার, বুঝছি। জারিফ গান করে, জি স্যার, পড়তেছে। গান করে না? ভালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্মান একজন কেমিস্ট অথবা ডাক্তারও বলতে পারো, মেডিকেল ছাত্র ছিল ওই সময়। আর এটা ভোলার উচ্চারণ করে বাংলাদেশে, ভকারে ভোল, আকারে লা, র, বা কেউ উচ্চারণ করে উইলার, রস ও রসই, উই, লয়াকার লার, উইলার, উইলার, ভোলার। 1828 সালের ঘটনা। উনি অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে ইউরিয়া তৈরি করে ফেলেন। বিক্রিয়াটা দেখো, এটার নাম কি? অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানেট, আমরা যে নেটের কথা বলি, ইন্টারনেট, সে নেট, সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট। এই সায়ানাইডকে হিট দিল, তখন ইউরিয়া হয়ে গেল। মজার বিষয় হলো এই কাজটি এই জার্মান কেমিস্ট, জার্মান সায়েন্টিস্ট, এই জার্মান মেডিকেল স্টুডেন্ট, উনি তখন ভুল করেছিলেন। উনার দরকার ছিল হলো পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটটাই দরকার ছিল, কিন্তু উনি কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে হিট দেননি। উনি অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে চেয়েছিলেন। গল্পটা বলি, শোনো। তো উনার অ্যামোনিয়াম সায়ানেট দরকার হঠাৎ করে, কিন্তু পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেট নাই। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। অ্যামোনিয়াম সায়ানেট ছিল না। উনি মনে করলো তাহলে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করে নেই। এর জন্য উনি দুটা যৌগ নিলেন। একটা যৌগ ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড, আর একটা যৌগ ছিল লেড সায়ানেট। অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, লেড সায়ানেট ছিল, কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট ছিল না। তখন উনি অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানেটকে বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করেন। তৈরি যখন করেন, এটা তো জলীয় দ্রবণের মধ্যে তৈরি হয়। তো উনি মনে করলেন যে পানিটাকে তো সরাইতে হবে, পানিকে তাড়াইতে হলে কি করতে হবে? হিট দিতে হবে। উনি যখন হিট দিলেন, তাপ দিলেন, উত্তপ্ত করলেন, আমরা বলবো উত্তপ্ত করলেন, তখন অ্যামোনিয়াম সায়ানেট, পানি চলে গেল ঠিকই, অ্যামোনিয়াম সায়ানেট আর না থেকে হয়ে গেল ইউরিয়া। এই ভুল করে উনি হয়ে গেলেন জৈব রসায়নের জনক। আমাদের যেমন একজন জনক আছে বাংলাদেশের স্বাধীনতার জনক, উনি হলেন জৈব রসায়নের জনক, জৈব রসায়নের পিতা। গল্প বুঝেছ? জি স্যার, বুঝছি। ভুল করে কিন্তু। আচ্ছা, উনি তখন দেখলেন যে ইউরিয়া তৈরি হয়ে গেছে। উনি রাগ করার পরিবর্তে অখুশি হওয়ার মতো মহা খুশি। সেই যুগে একে একে সবাইকে চিঠি লিখে জানালেন যে আমি পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করতে পেরেছি। এর আগে সবাই জানতো ইউরিয়া একটা জৈব যৌগ। উনি জানলেন যে জৈব যৌগ তৈরি করেছি পরীক্ষাগারে। আমাদের ইউরিনের একটা অংশ এটা, ইউরিয়া। এটা একটা জৈব যৌগ, মানুষের মূত্রর মধ্যে থাকে আর কি। এটা বেশি হয়ে গেল মানে একটা অসুখ হয় আর কি। যাই হোক, এর আগে 1828 সালের আগে কোনো ব্যক্তি পরীক্ষাগারে
মানে জৈব যৌগ থেকে অ্যামোনিয়াম সায়ানাইড কি অজৈব যৌগ, অজৈব যৌগ থেকে কোনো জৈব যৌগ তৈরি করতে পারেননি কেউ, উনিই প্রথম তৈরি করলেন। সবাই জানতো যে পরীক্ষাগারে বা অজৈব যৌগ থেকে কোনো জৈব যৌগ তৈরি হয় না, সবাই জানতো খালি যে উদ্ভিদ বা প্রাণী যাদের প্রাণ আছে, জান আছে, জীবন আছে, সেখান থেকে জৈব যৌগ তৈরি হয়। উনি এটা ভুল প্রমাণ করে ফেললেন এবং এই জন্যই তাকে জৈব রসায়নের জনক উপাধি দেওয়া হলো। বুঝতে পেরেছ ভুল করে উনি কিভাবে এত বড় পুরস্কার পেয়ে গেলেন? জি স্যার বুঝছি। এটা ছিল অজৈব যৌগ আর উনি পেয়ে গেলেন জৈব যৌগ। এবং কি বললাম, ভুল করে, উনি করতে চাননি কিন্তু এটা। আচ্ছা, তাহলে এই যে আমরা বলবো যে আমরা যে জৈব রসায়ন পড়বো, অধ্যয়ন করব, অর্থাৎ কার্বনের যৌগ পড়বো, কিন্তু কার্বনের সব যৌগই কিন্তু জৈব যৌগ নয়। যেমন কার্বন মনোক্সাইড, কার্বনের যৌগ হলে জৈব যৌগ হবে এমন কোনো কথা নাই, কিন্তু কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হবে না। যেমন ধরো কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বনেট, হাইড্রোকার্বনেট, কার্বাইড, সায়ানাইড, এগুলোতে কার্বন আছে কিন্তু এরা জৈব যৌগ না। obtained from natural sources or synthesis in the laboratories। এখন তুমি প্রাকৃতিক উৎস থেকে এই জৈব যৌগ সংশ্লেষণ করতে পারো অথবা ল্যাবরেটরিতেও সংশ্লেষণ করতে পারো। এখন আমরা পড়বো যে কার্বনের প্রকৃতি এত অনন্য কেন, কার্বন এমন কি হয়েছে যে সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা কার্বন, অন্যান্য যত কিছু আছে সবার থেকে আলাদা। আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে কিভাবে এটা আলাদা। দেখো, প্রথম কথা হলো কার্বন 4টা শক্তিশালী সমযোজী বন্ধন তৈরি করতে পারে। বুঝতে পারছো? কার্বন 4টা শক্তিশালী সমযোজী বন্ধন তৈরি করতে পারে, যা আর কেউ পারে না। 4টা সমযোজী শক্তিশালী বন্ধন তৈরি করতে একমাত্র কার্বন পারে। তাহলে এটা একটা তার অনন্য বৈশিষ্ট্য। 118টা মৌলের মধ্যে একমাত্র কার্বনই 4টা সমযোজী শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে, আর কেউ পারে না। আচ্ছা, এর ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাসটা আমরা কি দেখতে পাই? 1s2 2s2 2p2, এটা আমরা দেখতে পাই। 6টা ইলেকট্রন আছে, 1s2 2s2 2p2। আচ্ছা, এটাকে আমরা যদি এভাবে লিখি গ্রাউন্ড স্টেটে, মানে ভিত্তি স্তরে, নর্মাল অবস্থায়, সাধারণ অবস্থায়, তাহলে 1s এ 2টা ইলেকট্রন, 2টার স্পিন দুই দিকে, 2s এ 2টা ইলেকট্রন। আমরা গুণগত রসায়ন পড়ানোর সময় কিন্তু এগুলো পড়াইছি অনেক, এখানে এত ব্যাখ্যা দেবো না। আর 2p, ঠিক আছে? গুণগত রসায়ন পড়ানোর সময় তো আমরা এটা ভালোভাবে পড়িয়েছি যে কিভাবে এটা হবে। আচ্ছা, আমরা দেখলাম 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। আচ্ছা, প্রত্যেকটা কার্বনের 4টা বিজোড় ইলেকট্রন থাকবে উত্তেজিত অবস্থায়। যখন উত্তেজিত অবস্থা প্রাপ্ত হবে তখন 4টা বিজোড় ইলেকট্রন হবে। এই জন্য সে 4টা শক্তিশালী সমযোজী বন্ধন তৈরি করতে পারে। আমরা এই যে দেখাচ্ছি, দেখো, যখন এক্সাইটেড স্টেটে গেল, উত্তেজিত অবস্থায় গেল, তো উত্তেজিত অবস্থায় তখন কার্বনের ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে গেল, 2s থেকে একটা ইলেকট্রন চলে গেল, কারণ 2s একটাও বিজোড় হলো, 2p 3টাও বিজোড়, মোট 4টা বিজোড়। এই 4টা বিজোড় দিয়ে 4টা শক্তিশালী সমযোজী বন্ধন তৈরি করতে পারে। যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে ততগুলো সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। অ্যাবিলিটি টু ক্যাটিনেট, ক্যাটিনেট মানে হলো চেন, চেন গঠন করতে পারে, চেন গঠন করতে পারে, চেন গঠন করার সামর্থ্য রয়েছে। চেন, ঠিক আছে, চেন গঠন করার সামর্থ্য রয়েছে। শিকল তৈরি করতে পারে, আমরা শিকল বলতে পারি। কার্বন যেটা করতে পারে, লিঙ্ক করে 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 একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে, তারপর শাখা তৈরি করতে পারে বিভিন্ন সাইজের। 2টা থেকে শুরু করে মনে করো 60টা কার্বন দিয়েও পারে, 60টা কার্বনের যৌগ আছে। এই ঘটনাকে আমরা বলি ক্যাটিনেশন, মানে
এটার বাংলা ক্যাটিনেশনই করা হয়েছে। আমরা বলছি কি যে কার্বনের ক্ষমতা আছে নিজেদের মধ্যে যৌগ তৈরি করার, নিজেরা যুক্ত হয়ে বিশাল চেন তৈরি করে। এই ক্ষমতা অন্য কারো নাই। যেমন ধরো কার্বন কার্বন এই বন্ডটা তৈরি করার ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর সিলিকন সিলিকন, তারপর জার্মানিয়াম জার্মান, তারপর টিন টিন। এই টিন টিনের ক্ষমতা বা জার্মানিয়াম জার্মানিয়ামের ক্ষমতা বা সিলিকন সিলিকনের ক্ষমতা নাই বললেই চলে। খুব সামান্য পরিমাণে হয়তো সিলিকন পারে, কিন্তু কার্বন খুবই ভালো মতো পারে। একমাত্র কার্বনই খুব ভালো মতো পারে। বুঝতে পেরেছ? জি স্যার। এই জন্য কার্বন খুব ভালো মতো পারে বলে কার্বনের তোমার এটা ইয়া হয় আর কি। কার্বন অনেক যৌগ তৈরি করতে পারে, অনেক যৌগ তৈরি করতে পারে কার্বন, অসংখ্য যৌগ, যা অন্য কেউ পারে না। আমরা এই যে বলছি যে কি হবে, দেখো আস্তে আস্তে কি হচ্ছে, এটা বন্ড স্ট্রেংথ এই নিচের দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর তোমার এভাবে বোঝানোর দরকার নেই যে এটা বন্ড স্ট্রেংথ দুর্বল হয়ে যাচ্ছে। আমরা যত বাম থেকে ডানে যাচ্ছি বন্ড স্ট্রেংথ অ্যাজ বন্ড লেংথ তত বড় হচ্ছে। মানে বন্ধন শক্তি যত কমে যাবে বন্ধন দৈর্ঘ্য তত বড় হবে। বন্ধন দৈর্ঘ্য বড় হলে বন্ধন শক্তি কমে যাবে। দেখো এখানে আমরা বলছি কার্বন কার্বন বন্ধন, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, অক্সিজেন অক্সিজেন বন্ধন, যে বন্ধন শক্তি কমে যাচ্ছে। as the number of lone pairs ইলেকট্রন বাড়ছে। এই কার্বনে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, নাইট্রোজেনে দুটা লোন পেয়ার ইলেকট্রন, অক্সিজেনে মানে দুটি, এটা হলো একটা লোন পেয়ার ইলেকট্রন, এটা দুটা লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন বাড়ছে, এটা যারা কমে যাচ্ছে বোঝানো হচ্ছে, এটা যারা বেড়ে যাচ্ছে বোঝানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যত লোন পেয়ার ইলেকট্রন বাড়ছে বন্ধন শক্তি তত কমে যাচ্ছে। এখানে কার্বন কার্বন বন্ধন শক্তি সবচেয়ে বেশি, তার চেয়ে কম নাইট্রোজেনে, তার চেয়ে কম অক্সিজেনে। আচ্ছা, আমরা এই যে সংখ্যাটা লিখছি CnH2n+2, নো লিমিট ফর n, n এর মান 1 2 3 থেকে আপ টু ইনফিনিটি, বহু সংখ্যক হতে পারে। আমরা 60টা কার্বনের একটা যৌগের নাম জানি, ওটার নাম হলো ফুলারিন। তাহলে এর কোনো লিমিট নাই কত কার্বন একসঙ্গে যোগ হতে পারে। কার্বনের সংখ্যা এখানে বসাবা, সেই সংখ্যাটা এখানে বসবে, হাইড্রোজেনের সংখ্যা হয়ে যাবে। যেমন কার্বনের সংখ্যা যদি আমরা এখানে 1 বসাই, তাহলে এখানে 1 বসবে, 1 × 2 গুণ, কিন্তু তাহলে 2 1 2 আর 2 4, কার্বন 1 হলে এটা হবে 4, কার্বন 2 হলে এটা কত হবে বলো তো, হাইড্রোজেন কত হবে কার্বন 2 হলে? কার্বন 2 হলে হাইড্রোজেন হবে 6। হ্যাঁ, কার্বন 3 হলে 8, কার্বন 4 হলে 10, কার্বন 5 হলে 12। তাহলে সহজ পেলাম যে ডাবলের থেকে 2 বেশি, কার্বনের সংখ্যা যা হবে তার ডাবল করে 2 বেশি। এটাকে আমরা অ্যালকেন বলি। এই সূত্রটা যার মধ্যে পড়বে সেটা হবে অ্যালকেন। বুঝতে পেরেছ? এই সূত্রটা যার মধ্যে পড়বে সে হবে অ্যালকেন। কিছু দিচ্ছে না কেন? এটা হলো অ্যালকেন। আচ্ছা, সিলিকন এরকম যৌগ তৈরি করতে পারে ওই 1 থেকে 6 পর্যন্ত মাত্র। উদাহরণ মানে বোঝানোর জন্য, জার্মানিয়াম এরকম পারে মাত্র 3টা পর্যন্ত। আচ্ছা, 3 মাত্র পারে হলো 1টা। তাহলে বুঝতে পারতেছ যে কার্বনের ক্ষমতা কত বেশি এরকম তৈরি করার। আচ্ছা, অনেকগুলো বন্ড তৈরি করতে পারে বলেছি, 4টা বন্ড পারে। এই যে 4টা বিজোড় ইলেকট্রন আছে, দেখো যখন এক্সাইটেড স্টেটে যাবে, উত্তেজিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় 4টা বিজোড় ইলেকট্রন হবে, তখন এটার মধ্যে যে সংকরীকরণ হবে সেই সংকরীকরণটাকে আমরা বলবো sp3। আমরা 3য় অধ্যায় পড়াইছিলাম তো ফার্স্ট পেপার, তখন এগুলো পড়ানো হয়েছে। একটা S আর 3টা মিলে sp3 হলো, 4টা sp3 হবে। ওই 4টা sp3 যে 4টা সিগমা বন্ড তৈরি করতে পারবে, এই একটা S আর 3টা P মিলে 4টা sp3 সংকর অরবিটাল তৈরি করবে। এই 4টা sp3 সংকর অরবিটাল দ্বারা 4টা সিগমা বন্ড তৈরি করতে পারবে।
আবার ইচ্ছা করলে একটা বাদ দিল, এইটুকু নিল, একটা এস আর দুইটা পি, 3টা sp2 সংকর অরবিটাল তৈরি করতে পারে। তা দ্বারা 3টা সিগমা বন্ড আর এই অবশিষ্টটা দিয়ে একটা পাই বন্ড তৈরি করতে পারে। আবার sp সংকর অরবিটালও তৈরি করতে পারে, একটা এস একটা পি, তাহলে 2টা সিগমা বন্ড তৈরি করতে পারে। আর এই 2টা অসংকরিত দিয়ে 2টা পাই বন্ড তৈরি করতে পারে। বুঝতে পেরেছো এইটুকু এই পৃষ্ঠাটা? জি স্যার, বুঝছি। চিরত্ব? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হতে পারে, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড হতে পারে, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হতে, কার্বন হ্যালোজেন সিঙ্গেল বন্ড হতে, কার্বন নাইট্রোজেন হতে পারে, কার্বন ফসফরাস হতে পারে। এভাবে কার্বন তো সবার সাথে যুক্ত হচ্ছে। এবং ডাবল বন্ড হতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ড হতে পারে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন সালফার ডাবল বন্ড, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড হতে পারে। ঠিক আছে, এস দ্বারা এখানে হ্যালোজেন্স বোঝানো হয়েছে, এই জন্য এখানে স্টার চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে। কার্বন কার্বন ট্রিপল বন্ড হতে পারে, কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড হতে পারে। এভাবে কার্বনের আমরা কি পড়ছি, কার্বন কেন অনন্য, কার্বন কেন আলাদা, কার্বনের বিশেষত্ব কি, বুঝতে পেরেছ? আমরা পড়তেছি যে কার্বন কেন অন্যান্য থেকে আলাদা। এখন আমরা চলে যাব যৌগ যৌগের শ্রেণী বিভাগে। প্রথমে আমরা যাব, এটাকে ফাংশনাল গ্রুপ বলা হয়, মানে হলো তোমার হলো ক্রিয়াদর্শী গ্রুপ বা কার্বনের যে মূল জিনিস, ঠিক আছে, যৌগ রসায়নের যে মূল জিনিস সেটা হলো এই কার্যকরী মূলক। কার্যকরী মূলক শব্দটা বাংলাদেশে বেশি ব্যবহার হয়, কার্যকরী মূলকটা বাংলাদেশে বেশি ব্যবহার হয়। মূলক বা ক্রিয়াদর্শী মূলক বা ফাংশনাল গ্রুপ এই সমস্ত নাম বলা হয়। বুঝতে পেরেছ? যেটা আমাদের লেখা আছে এখানে ফাংশনাল গ্রুপ, সে ফাংশনাল গ্রুপ হতে পারে, ক্রিয়াদর্শী গ্রুপ হতে পারে, বা বাংলাদেশে বেশি উচ্চারণটা হয় বলছি কার্যকরী মূলক। কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে মূলত যৌগকে ভাগ করা হয় বিভিন্ন শ্রেণীতে। এই কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক একটা পরমাণু, পরমাণু হতে পারে অথবা পরমাণু গ্রুপ হতে পারে, যারা মূলত ওই যৌগের সমস্ত ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে। হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাওনি? না বলছিল এই জন্য মানে কেটে গেছিল। ও আচ্ছা, তাহলে আবার বলি কোন জায়গা থেকে শুনোনি? স্যার ওই যে মানে অনেকক্ষণই আমি শুনতে পারিনি, লাস্ট অনেক আগে। এটা শুনছিলা? আমরা বলছিলাম জৈব রসায়নের শ্রেণী বিভাগ। না স্যার, এখান থেকেই শুনি নাই। এটা দেখছো, এগুলো দেখছো, এগুলো শুনছো? জি স্যার, এটা শুনছি। আমরা জৈব রসায়নের শ্রেণী বিভাগ করব, এটা মূলত কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে। ফাংশনাল গ্রুপ মানে হলো কার্যকরী গ্রুপ। কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে আমরা এগুলোকে ভাগ করব। এই যে আমরা বলছি যে কার্যকরী গ্রুপগুলো কি করে, জৈব রসায়নকে নিয়ন্ত্রণ করে। এই কার্যকরী গ্রুপগুলো এক একটা পরমাণু হতে পারে বা পরমাণু গ্রুপ হতে পারে, পরমাণু সমষ্টি হতে পারে। যেমন দেখো এই যৌগটার নাম হলো প্রোপেন। এই যে আমরা যে সংকেতটা পড়েছিলাম CnH2n+2, তুমি মিলাই দেখো যে মিলে কিনা ওই সূত্রের সাথে। CnH2n+2, কার্বন কয়টা? 3টা, তাহলে হাইড্রোজেন হবে কয়টা? 8টা। 8টা হাইড্রোজেন আছে কিনা দেখো। সহজ, এই তো 2 2 4 2 6 7 8। তাহলে ওই যে আমি বললাম ডাবলের থেকে 2 বেশি হবে, তাহলে মিলে গেল। তাহলে এটা হলো অ্যালকেন, এটা হলো অ্যালকেন। বুঝতে পেরেছ? জি স্যার। আর এটা দেখো, এটা হলো ইথানল। 2টা কার্বন আছে, এই জন্য প্রথমে অংশটার নাম হবে ইথ, ETH, ইথ। আর ওই যে অ্যালকেনের নাম অনুসারে হবে ANEN, আর OH এর নাম থেকে হবে অল। আমরা এই নামকরণগুলো কিন্তু
ইংলিশ থেকে বাংলা পড়বো। তাহলে সবকিছু মিলে প্রথমে ইথ হলো, এন এর ই বাদ যাবে আর অল যুক্ত হবে, তাহলে ইথানল হয়ে গেল। এটা হলো অ্যালকোহল, এটা হলো অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এটা হলো তোমার একটা অ্যালকোহল, হ্যান্ড স্যানিটাইজারের 60%ই এটা, অথবা এটার প্রচুর ব্যবহার আছে। আর এটা হলো দেখো 1 2 3 3 কার্বন আছে এটার মতো, তাহলে আমরা বলবো প্রোপেন। তারপরে দেখো 1 নম্বর কার্বনে হয়েছে, এই জন্য 1। কেউ প্রোপেনের এই ইটা বাদ যে এখানে যখন বাদ গেল, এই ইটা বাদ গেল, এমনি ই বাদ দিয়ে অ্যালকোহলের অল বসাই দিলাম, তাহলে প্রোপেন 1 অল। এই হলো নিয়ম, বুঝতে পেরেছ? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এত সহজে বুঝতে পারবা তা না, কিছু বুঝতে পারলে হবে, পড়তে হবে। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গা দিব। কেমিস্ট্রির কিছু ভাষা আছে যেগুলো অর্গানিক কেমিস্ট্রির জন্য আছে, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে হয়ে যাবে। ফাংশনাল গ্রুপ আমরা যাচ্ছি, দেখো আমরা বলছি যে প্রোপেন সোডিয়ামের সাথে কোনো বিক্রিয়া করে না। আমরা যে প্রোপেন বললাম 3 কার্বন বিশিষ্ট, মানে CnH2n+2, CnH2n+2, CN যদি 3 কার্বন হয়, CN যদি 3 কার্বন হয় তাহলে হাইড্রোজেন হবে 8টা। আচ্ছা দেখো, ইথানল অ্যান্ড প্রোপেন 1 অল, আমরা ডান পাশে যে দুটো নাম দেখেছিলাম, রিঅ্যাক্ট উইথ সোডিয়াম টু গিভ হাইড্রোজেন গ্যাস। দেখো প্রোপেন সোডিয়ামের সাথে কোনো বিক্রিয়া করলো না, কিন্তু অ্যালকোহল করবে। ইথানল একটা অ্যালকোহল, সে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। প্রোপেন 1 অলও একটা অ্যালকোহল, এটাও সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে খালি ওএইচ থাকার কারণে ইথানল এবং প্রোপেন 1 অল সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে, কিন্তু প্রোপেন করে না। এই যে আমরা আবার দেখি, খেয়াল করো, এই যে ইথানল নামটা খেয়াল করো, 2 কার্বন, এই জন্য হবে ইথেন। ইথেনের লাস্টের ই বাদ দাও, আর এই ওএইচ থাকার কারণে অল যোগ করো, OL অল, OL অল, তাহলে ইথানল। আর আচ্ছা, এখানে আমরা আসছি, দেখো প্রোপেন 1 অল, 3 কার্বন, এই জন্য প্রোপেন। আচ্ছা, আর এই ওএইচ এর জন্য অল, আর ওএইচটা 1 নম্বর কার্বনে আছে, এই জন্য মাঝখানে 1 ঢুকে দাও, প্রোপেন 1 অল। হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ, দেখো এই ওএইচ থাকার কারণে এই দুজনের রাসায়নিক ধর্ম একই রকম, দুজনেরই ফাংশনাল গ্রুপ কি সেম। ফাংশনাল গ্রুপ কি, এই যে OH, OH, বুঝতে পেরেছ? জি স্যার, বুঝছি। আচ্ছা, এটাকে আমরা বলবো হোমোলোগাস সিরিজ, মানে সমগোত্রীয় শ্রেণী। বাংলা করা হয়েছে সমগোত্রীয় শ্রেণী। এই যে দুইজনের সমগোত্রীয় শ্রেণী সেম, একই, এবং তার নাম দেওয়া হয়েছে কি, অ্যালকোহল। এটাও অ্যালকোহল, এটাও অ্যালকোহল, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে সমগোত্রীয় শ্রেণী, তাহলে সমগোত্রীয় শ্রেণীকে আমরা কিভাবে ডেফিনেশন দিব? বলবো এদের একটা একই তোমার কার্যকরীমূলক থাকবে, একটা সদস্যের সাথে আরেকটা সদস্যের এই CH2 মূলকের পার্থক্য থাকবে, তাদের ফর্মুলা থাকবে একই রকম, তাহলে তাদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী, বুঝতে পেরেছ? সমগোত্রীয় শ্রেণী হতে গেলে একটা সাধারণ সংকেত থাকতে হবে, সাধারণ সংকেত থাকতে হবে, একটা সাধারণ সংকেত থাকবে, একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, একই ধরনের ধর্ম প্রদর্শন করবে। আচ্ছা, ওই পাশাপাশি দুটা ঘরের ভিত্তিতে যদি আমরা সাজাই, পাশাপাশি দুটি সদস্যের মধ্যে শুধু এই CH2 মূলকের পার্থক্য থাকবে, এই যে CH2 মূলকের পার্থক্য। তাহলে
আমরা তাদেরকে বলবো এই যে সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, এখন দেখো তুমি, এটা হলো মিথেন, পরেরটা হলো ইথেন, তারপরেরটা প্রোপেন, তারপরেরটা বিউটেন। এই চারটা নাম দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই ফর্মুলাটা শিখিয়েছিলাম CnH2n+2, সবগুলো মিলে কিনা দেখো তো, এই চারটাতে মিলে কিনা সূত্রটা। আমার কথা কি বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, মিলে কিনা দেখো, ওই CnH2n+2 ওই সূত্রটা মিলে কিনা চারটাতে। জি স্যার, মিলে। আচ্ছা, এবার তুমি বিয়োগ করে দেখো এখান থেকে এখানে পার্থক্য কত, CH2 কিনা। এখানে একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন, এইটুকু পার্থক্য। এখান থেকে এখানে বিয়োগ করো, একটা কার্বন দুটো হাইড্রোজেন পার্থক্য। এখান থেকে এটা বিয়োগ করো, দেখো একটা কার্বন দুটো হাইড্রোজেনের পার্থক্য। ঠিক আছে কিনা দেখো। আমরা বলছি পাশাপাশি ভরের ভিত্তিতে পাশাপাশি সাজালে CH2 মূলকের পার্থক্য থাকবে, তাই আছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে এই হলো সমগোত্রীয় শ্রেণী। আমরা যদি এই বিষয়টাকে আরো অন্যভাবে বলি, দেখো প্রথমে একই সাধারণ সংকেত থাকবে, সাধারণ সংকেত একটা ফর্মুলা দিয়ে সবাইকে প্রকাশ করা যাবে। তারপরে কি হবে, একটা নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে, সেম কার্যকরীমূলক থাকবে। এদের পাশাপাশি যে সদস্যগুলো আছে ভরের ভিত্তিতে পাশাপাশি করলে তাদের মধ্যে CH2 মূলকের পার্থক্য থাকবে। আচ্ছা, এখন তুমি এই চারটা নাম পড়ো তো দেখি। এই চারটা নাম, এই যে 1 2 3 4, তুমি পড়ো। মিথাইল, ইথেন, প্রোপেন। ভুল পড়লা তো, এটা মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আবার পড়ো। ও আচ্ছা, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। হ্যাঁ, সংকেতটা দেখো, আরেকবার দেখো সংকেতটা, ওই পার দেখলাম, আবার দেখো। এটা হলো আমরা বলছি ইউপেক নেম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেত। আণবিক সংকেতটা দেখো একটু, চারটা উপর থেকে নিচে। দেখছো? জি স্যার। আচ্ছা, আগের মতোই দেখো, এটার থেকে এটা CH2 কম আছে, এটার থেকে এটা CH2 কম আছে, এটার থেকে এটা CH2 কম। উল্টো ভাবে বললে এটার থেকে এটা CH2 বেশি, এটার থেকে এটা CH2 বেশি, এটার থেকে এটা CH2 বেশি। আর এটাকে আমরা বলি কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা। এই যে CH4 দেখো, এটাকে ভেঙে লিখলাম দুইবার, CH3 CH3। এটাকে তিনবার লিখলাম, CH3 CH2 CH3। এটাকে চারবার লিখলাম, CH3 CH2 CH2 CH3। মাঝখানের গুলো হবে CH2 আর দুই প্রান্তের গুলো হবে CH3। এটাকে আমরা আরো বিস্তারিত ফর্মুলা বলি, স্ট্রাকচারাল ফর্মুলা। একটা কার্বন দিয়ে চারদিকে চারটা হাইড্রোজেন, দুইটা কার্বন দিকে এই যে হাইড্রোজেন গুলো, কার্বন দিয়ে সব হাইড্রোজেন, কার্বন দিয়ে সব হাইড্রোজেন। একবার দেখে নাও তো স্ট্রাকচারাল ফর্মুলাটা, চোখ গুলায় নাও একবার। জি স্যার, দেখছি। বুঝতে পেরেছ এটুকু? জি স্যার। এই চারটা একদম মানে সরল রৈখিক অ্যালকেন, এর মধ্যে কোনো শাখা টাকা তৈরি করা যাবে না। এখন আমরা দেখি অ্যালকোহল গুলো দেখি। এক কার্বন দিয়ে অ্যালকোহল, এটার নাম হলো মিথানল। আগের নামটা কি ছিল? মিথেন। ঠিক আছে, এই যে মিথেনের ই বাদ যাবে, অল যুক্ত হবে। অন্যভাবে যদি আমরা বলি তাহলে নামটা কিভাবে এসেছে দেখো, এটাই সহজ, তবে আমরা অন্যভাবে বলবো যে এর নামের অংশ হলো প্রথম 3-4টা অক্ষর, মিথ, METH, মিথ। আর এটা যেহেতু এক মানে
একক বন্ধন বিশিষ্ট, কোথাও ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, শুধু সিঙ্গেল বন্ড, এই জন্য এন, তাহলে হলো মিথ এন। আর এরপরে যখন আমাদের এই ওইচ আছে এই জন্য অল। কিন্তু যখন এই মিথেন আর অল যখন তুমি সন্ধি করে দিবা, বিচ্ছেদ না সন্ধি, তখন ইটা বাদ পড়ে যাবে, এভাবে মিথানল। আণবিক সংকেত, তোমার গাঠনিক সংকেত, বিস্তারিত গাঠনিক সংকেত, ঠিক আছে, ঘনীভূত গাঠনিক সংকেত, বিস্তারিত গাঠনিক সংকেত। দেখো এই নামটা আসবে এভাবে, 2 কার্বন ওই জন্য ইথ, ইটিএইচ, ইথ। এটা যেহেতু সিঙ্গেল বন্ড এই জন্য এন, আর ওইস আছে এই জন্য অল। ওই এন আর অল যখন যুক্ত হবে তখন ই বাদ যাবে, মানে পরপর কখনো ভাওয়েল বসবে না। বুঝতে পেরেছো কি আমার কথা? জি স্যার, আমি লিখে দেখাই আবার, দেখো 2 কার্বন হলে তোমার প্রথম এই নামটা বসবে ইট, তারপরে যেহেতু এটা সিঙ্গেল বন্ডেড এই জন্য হলো এন, এ এন এন। তারপর যদি অ্যালকোহল থাকে তাহলে আমরা দিব অল, অল। লেখা দেখতে পাচ্ছ আমি লিখছি। এখন এটাকে আমরা যখন সন্ধি করে দেব তখন ই টি এইচ, ঠিক আছে, এ এন ই ও এল। এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গায়, সরি এই জায়গায় না, হ্যাঁ এই যে এই জায়গায় ই আর ও পরপর ভাওয়েল, এই জন্য সিস্টেমটা হলো এই ইটা বাদ যাবে, এই ইটা বাদ যাবে, তাহলে নামকরণটা আমরা পেয়ে গেলাম। দেখো ইথানল কিভাবে পেলাম দেখছো? জি স্যার। কই দেখলা? তো দেখছো না? না স্যার দেখছি, ওই যে বেল বাজছে তো আমি ওই জন্য একটু ওইদিকে তাকাইছি, ওই জন্য অ্যান্সার দিতে ভুলে। আচ্ছা ঠিক আছে। এখন প্রথম কার্বনের জন্য কি হবে? দেখো প্রথম কার্বনের জন্য এক কার্বন হলে মিথ, তার সাথে যদি স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয় মানে তাহলে এন, তার সাথে যদি তোমার অ্যালকোহল হয় তাহলে অল। তাহলে এটা তুমি যখন এক পাশে করে দিবা এম ই টি এইচ এ এন ই ও এল, কিন্তু এখানে কি হবে? এখানে যেটা হবে এই যে পাশাপাশি দুটা ভাওয়েল ও থাকবে, ই বাদ পড়ে যাবে, তাহলে মিথানল। এটা হলো এক কার্বন। 3 কার্বন যখন হবে তখন প্রথম অংশ হলো পি আর ও পি, প্রপ, বুঝো প্রপ, নামকরণ কিন্তু ইংলিশ থেকেই হবে, প্রপ যোগ এন যোগ অল। এক জায়গায় করে দাও, এক জায়গায় করে দিলাম, এখন এক জায়গায় করে দিলাম, দেখো তাকাও কিন্তু এক জায়গায় করে দিলাম, কিন্তু এই ইটা বাদ যাবে, প্রোপানল। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা বিউটানলের ক্ষেত্রে আমরা কি করব? দেখো প্রথমে বিউট, বিইউটি, যদিও এটা বাড হয় বা ইংলিশে, কিন্তু আমরা বলবো বিউট, বিউট যোগ এন যোগ অল। এখন এক জায়গায় করি, তাহলে বি ইউ টি এ এন ই ও এল, এর মধ্যে এই ইটা বাদ, তাহলে কি হলো? এই চারটা নাম বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা আসি, দেখো এইভাবে নামগুলো হয়েছে, এই যে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। আর ওয়ানে অল আছে বলে 3 নম্বর থেকে ওয়ানটা উচ্চারণ করা হয়েছে, ওয়ানটা ঢুকানো হয়েছে। প্রোপেন ওয়ান অল, বিউটেন ওয়ান অল। আমরা যদি এটাকে ওয়ানটা সামনে বসে একবারে এটা এক জায়গায় লাগাই দিই তাও হবে, ওয়ান প্রোপানল, ওয়ান বিউটানল, অথবা ওয়ানটাকে একদম সামনে দিয়ে দিই, প্রোপানল ওয়ান, বিউটানল ওয়ান, তাও হবে। 3 রকম লেখা যায়। সংখ্যাগুলোকে শুরুতে বসানো যায়, মাঝে বসানো যায়, শেষে বসানো যায়। বুঝতে পেরেছ?
জি স্যার। তাহলে শুরুতে বসালে আমরা বলবো 1 প্রোপানল, লাস্টে বসালে বলবো প্রোপানল 1, আর মাঝখানে বসালে প্রোপেন 1 অল। এটা 1 বিউটানল, বিউটানল 1 অথবা বিউটান 1 অল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা বলছি এদের একটা সাধারণ সংকেত থাকবে। সাধারণ সংকেত যেমন ধরো অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, মুখস্থ করে ফেলবা। অ্যালকেনের সাধারণ সংকেত এটা 9 এ শিখছো, 8 এ শিখছো না, এটা ছিল না 9 এ। CnH2n+2 এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। জানো এই তিনটা? জানার কথা। জি স্যার, এটা জি। এই তিনটা কিন্তু জানার কথা। তো লিখে নাও তো, লেখো যে অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2। লিখে নাও। আমি লিখে দেবো বাংলায় উচ্চারণগুলো, না পারবা? না স্যার, পারবো। হ্যাঁ লেখো। অ্যালকেনের সংকেত, অ্যালকেনের সংকেত, অ্যালকাইনের সংকেত, সাধারণ সংকেত। স্যার লিখছি। অ্যালকোহল যদি হয় তাহলে লেখো অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1। একটু খেয়াল করো, আগের পেজে আমরা যখন অ্যালকেন বলেছি তখন ছিল +2, একটা হাইড্রোজেন কমে গেল, এখানে একটা হাইড্রোজেন কমে ওই জায়গায় বসবে কি OH, এই জন্য এটা নীল কালার দেখানো হয়েছে। হাইড্রোজেন কমে গেল, OH বসবে, তাহলে অ্যালকোহল হয়ে গেল। অ্যালকোহল CnH2n+1 OH। লিখে রাখো। জি স্যার লিখছি। আচ্ছা, এখন অ্যালডিহাইড আমরা লিখবো, এটাকে অ্যালডিহাইড বলে, কিন্তু সাধারণ নাম জেনারেল নাম হলো অ্যালকানাল। এসটা দিবা, তুমি এস এর উচ্চারণ করবে না কিন্তু বাংলায় লিখলে অ্যালকানাল এই পর্যন্ত। অ্যালকানাল দন্তির নয়ে জফলা আকার ল, অ্যালকানাল। CnH2n+1 CHO। মানে একটা হাইড্রোজেনের বদলে এই CHO বসলো, CHOটা হলো অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইড হয়ে গেল এটা। তোমাকে এগুলো আগে চিনতে হবে, এগুলো হলো ভাষা কেমিস্ট্রির, মানে যৌগ রসায়ন শিখতে হলে এগুলো শিখতে হবে, নাহলে পড়তে পারবো না। হয়েছে? জি স্যার। এরপর আসো, এটাকে আমরা বলবো জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড বলে, কার্বক্সিলিক অ্যাসিড বলে, ফ্যাটি অ্যাসিড বলে। ওই দেখো একটা করে হাইড্রোজেন কম, অ্যালকেনে ছিল সব, ওখান থেকে অ্যালকেন থেকে সব নাম আসছে। অ্যালকেনের ইবাদ অল যুক্ত হয়েছে, অ্যালকেনের ইবাদ এল যুক্ত হয়েছে, অ্যালকেনের ইবাদ ওইক অ্যাসিড যুক্ত হয়েছে, অ্যালকানোইক অ্যাসিড CnH2n+1 COOH। বুঝতেছো কি? আমাদের নামটা ছিল অ্যালকেন, অ্যালকেনের ইবাদ দিয়ে অল,
অ্যালকেনের ই বাদ দিয়ে অ্যালকেনের ই বাদ দিয়ে ওইক অ্যাসিড। হ্যাঁ, ওইক অ্যাসিড এরও লিখো। হয়েছে? জি স্যার, হয়েছে। লিখে রাখতে হবে কিন্তু। আচ্ছা, আমরা রাসায়নিক ধর্ম দেখব। ফাংশনাল গ্রুপের কারণে কি রাসায়নিক ধর্ম হচ্ছে। আমরা বলছি যে রাসায়নিক ধর্মটা সিমিলার হবে, সেম হবে, মিল থাকবে। যেভাবে বাংলা করো, যতগুলো মানে সদস্য থাকবে একই গ্রুপের মধ্যে। তারপরে আজকে যে হেডলাইনগুলো পড়াচ্ছি সেগুলো তুমি কিন্তু মূল বইটা দেখবা, তাহলে বুঝে ফেলবা তাড়াতাড়ি, ঠিক আছে? আর যে আমরা বলছি যে ভৌত ধর্ম যেগুলো থাকবে, সেই ভৌত ধর্মগুলো আস্তে 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 হয়তো বৃদ্ধি পাবে, নাহলে হ্রাস পাবে। এরকম একটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে, গ্র্যাজুয়ালি হ্রাস পাবে, মানে আস্তে 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 বৃদ্ধি পাবে, ঠিক আছে? তারপর আমরা দেখবো যে কার্বনের চেন যত বড় হবে ততই দেখবো যে এদের ভর বেড়ে যাবে, ভর, আণবিক ভর বেড়ে যাবে। তারপরে এদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে, যেটা দ্য অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন মলিকুলস। আচ্ছা, এই সমস্ত ব্যাপার থাকবে। মেল্টিং মানে গলনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়বে। আচ্ছা, তার প্রমাণ আমরা দেখতে পাই। দেখো, এই নামগুলো 10টা নাম পারো করতে? বলো তো 10টা নাম দেখি কয়টা পারো। এই যে 10টা কার্বন পর্যন্ত আছে, ওই সংকেত দিয়ে CnH2n+2 দিয়ে 10টা নাম আছে, কয়টা পারো? স্যার CH4 হচ্ছে মিথেন। হ্যাঁ, তারপরে ইথেন। আমার স্যার মানে এখানে প্রত্যেকটা দুটা দুটা করে বেড়ে যায়। হ্যাঁ, কার্বন একটা বাড়ে, হাইড্রোজেন দুটা বাড়ে। এই যে কার্বন 1 থেকে 2 হলো, আর হাইড্রোজেন 4 থেকে 6। কার্বন 2 থেকে 3 হলো, আর এটা 6 থেকে 8, 2 করে বাড়বে। আর এটা 1 করে বাড়বে। 3 থেকে 4 হলো, 8 থেকে 10, 4 থেকে 5 হলো, 10 থেকে 12, 5 থেকে 6 হলো, 12 থেকে। কার্বন একটা বাড়লে হাইড্রোজেন দুটো করে বাড়বে। CH2 পার্থক্য হবে। এটার নাম হলো মিথেন। নাম লিখো। হ্যাঁ, মিথেন। হ্যাঁ, তুমি না এই সংকেতগুলো লেখো। এইটা 1 2 3 4 5 6 7 10 পর্যন্ত। আর এই সংকেতগুলো লেখো, আমি বাংলা নামগুলো বলে দিচ্ছি। লেখো আগে। জি স্যার, লিখছি। আচ্ছা, এই প্রথমটার নাম হলো মিথেন। মিথেন বাংলায় লিখে দিচ্ছি, আমি লিখে দিব বাংলায়। হ্যাঁ স্যার, বাংলা বানান পারবো। হ্যাঁ, আমি তাও লিখে দিচ্ছি, দেখো বাংলায় লিখতেছি আমি। মিথেন, এক কার্বন মিথেন, দেখো দেখেছি, এক কার্বন যেটা। তারপর 2 কার্বনেরটা হলো, 2 কার্বনেরটা হলো ইথেন। 2 কার্বনেরটা ইথেন। তারপর 3 কার্বনটা হলো প্রোপেন। মিথেন, ইথেন, প্রোপেন। তারপর 4 কার্বনটা হলো বিউটেন। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে একদম। 4 কার্বন এটা, দেখো 1 2 3 4 বিউটেন। তারপরে 5 কার্বন যখন, তখন হলো এটা পেন্টেন। 5 কার্বন। তারপর 6 কার্বন যখন, তখন হলো তোমার হেক্সেন। 6 কার্বন হলো হেক্সেন।
7 কার্বন যখন হলো তখন হলো তোমার হেপটেন, 7 কার্বন হেপটেন। এবার 8 কার্বন যখন হলো তখন হলো তোমার অকটেন, 8 কার্বন অকটেন। 9 কার্বন যখন হলো তখন হলো ননেন, 9 কার্বন হলো ননেন। আর 10 কার্বন হলো ডেকেন। একদম ঝাড়া মুখস্থ। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, মানে চোখ বন্ধ করে বলতে পারবা, ঠিক আছে, যেভাবে বলতে পারবা। এই 10টা নাম। হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা এখানে আরো 10টা আছে, আমি আর 10টা যাব না, থাক, দরকার নেই। আমি 10টা খালি মুখস্থ করতে বললাম। মিথেন থেকে ডেকেন পর্যন্ত 1 থেকে 10 নাম মুখস্থ থাকতে হবে। সাধারণ সংকেত থেকে শুরু করে সব সংকেতগুলো পাঠতে হবে। আচ্ছা, প্রথম 4টা হলো গ্যাস, কিন্তু দেখো মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে বাড়ছে, মানে গলনাঙ্ক বেড়ে যাচ্ছে, স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, ডেনসিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঘনত্ব। পরের গুলো হলো তরল, এর পরের গুলো তরল চলতে 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 তোমার 17 পর্যন্ত তরল, তারপরে 18 থেকে কঠিন হয়ে যাবে। আজকে এ পর্যন্ত থাকুক, আমরা 33 পৃষ্ঠা থেকে আগামী দিন শুরু করব, ঠিক আছে? 32 পৃষ্ঠা হলো, তুমি এগুলো পড়ে রাখবা। আচ্ছা স্যার। হ্যাঁ, একটু কথা বলি, শোনো, আমি এটা পাঠাই দিচ্ছি যদিও, তারপরেও কিছু কথা বলি। সেটা হইলো